পৃথিবীর মানচিত্রে তাকালে এমন কিছু জায়গা রয়েছে যেটা শুধুই একটা লোকেশন নয়, সে এক গল্প, এক ইতিহাস, এক সভ্যতা। ভারতের পশ্চিম প্রান্তে মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে রয়েছে এমনই এক রাজ্য যার নাম রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, তাই তাকে এক সফরে পুরোটা ছুঁয়ে দেখা প্রায় অসম্ভব। একদিকে শেখাওয়াতি হাভেলিস, তো অন্যদিকে বালির সাগর, থর মরুভূমি। আবার কোথাও রয়েছে লেক, তো কোথাও ঐতিহ্য ও আধুনিকতায় ভরা রাজপথ। ভাবছেন তো কিভাবে ঘুরবেন এই বিশাল রাজ্যটাকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আর এই যাত্রার গল্প বলতেই আমি রিঙ্কি হাজির হয়েছি এক্সপ্লোরার রিংসে। এই সফর ট্রেন বা ফ্লাইটে নয়, এ লেখার রাস্তায়, নিজের গাড়িতে, কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটারের পথ পেরিয়ে। গতকাল আমরা পৌঁছেছি কলকাতা থেকে লখনৌ, আর আজ সেই মুহূর্ত, গ্র্যান্ড এন্ট্রি টু দ্য ল্যান্ড অফ কিংস। রেডি হয়ে গেছি, আমরা বেরাবো বলে জয়পুরের উদ্দেশ্যে। আমাকে দেখে বুঝতেই পারছেন প্রচুর কিছু লেয়ারিং করেছি। লখনৌতে সাংঘাতিক ঠান্ডা, মানে গতকাল সারা রাত ঘুম আসছিল না, এতটা ঠান্ডা ছিল। যাই হোক, আপনাদেরকে বলছিলাম আমার আগের এপিসোডে যে কোথায় আমরা থাকছি সেটা একবার দেখিয়ে দেবো। তো জাস্ট দেখাই, এইটা হচ্ছে রুমের থেকে আমাদের যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে উইন্ডোটা। আর এই যে নিচে দেখো, নিচের সমস্ত পার্কিংগুলো করা। আর এই যে হলো মেন রোডটা, এটা হচ্ছে মেন রোডটা। মানে এটা আপনারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসলে নিয়ারলি 6 কিলোমিটার মতন এটা। ব্রেকফাস্ট করতে চলে আসলাম, আর চলুন ব্রেকফাস্ট অপশনগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা কলকাতা থেকে লখনৌ এসেছি, টোটাল ট্রিপ ছিল 1002.6 কিলোমিটার। জয়পুর আমাদেরকে যেতে হবে 596 কিলোমিটার। আমরা লখনৌ থেকে জার্নি স্টার্ট করলাম 10:26 আর এখন যে লোকালিটিটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লুলু মল রোড বা গল্ফ সিটি রোড নামে পরিচিত। আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু একদম ফগি ওয়েদার, মানে কোনো সানলাইটের দেখা নেই। গতকালও সেম ছিল, আজকেরও এক্স্যাক্টলি সেম, কোনো সানলাইটের দেখা নেই। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এটা গল্ফ সিটি রোড। আজকের যে রাস্তাটা দিয়ে আমরা যেতে চলেছি, ওয়ান অফ দ্য ফাইনিয়েস্ট রোড। মানে আমি নিজে অবশ্য যাইনি, আমি যতটুকু রিভিউ পড়েছি এবং ইউটিউবে ভিডিও দেখেছি। তো আমি আজকে গিয়ে কি এক্সপিরিয়েন্স করছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে সম্পূর্ণ তথ্য শেয়ার করছি, কোথায় কি আছে কোথায় কি না আছে। ফুল ব্লগটা দেখতে থাকুন। আর কীরকম লাগছে আমাদের এপিসোডটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এখন NH 230 দিয়ে এগিয়ে চলেছি। আর এই যে রাস্তাটা কিন্তু মানে ভীষণ ভালো, একদম পুরো ফ্লাইওভার দিয়ে কানেক্টেড। এই রাস্তাটাই এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। বাট একটাই কশাস এই উইন্টারে ড্রাইভের, মানে এখন দেখুন অলরেডি 10:35 হয়ে গেছে, হালকা হালকা রোদ উঠছে কিন্তু বেশ ফগি ওয়েদার। এই দেখুন একদম সামনের থেকে ফ্লাইটটা নেমে গেল আমাদের সামনে থেকে। বলছিলাম না যে এয়ারপোর্টটা একদম কাছে, চোখের নিমিষেই একদম ফ্লাইটটা সামনে থেকে নেমে গেল। জানি না ক্যামেরাটা রেডি করতে করতে ক্যাপচার করতে পারলাম কিনা, বাট বেশ ভালো লাগলো। আমাদের কলকাতা এয়ারপোর্টের কাছের ওই রাস্তাটা দিয়ে যখন আমরা যাই, স্পেশালি চিনার পার্কের কাছে, এক্স্যাক্টলি এই ফিলটা পাওয়া যায়। বেশ ভালো লাগলো। সামনেই দেখুন এয়ারপোর্টটার বোর্ডটা দেখাচ্ছে, চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট। এই বাঁ দিকটা চলে গেছে হচ্ছে এয়ারপোর্ট, আমরা বেরিয়ে যাব একদম সোজা। এই যে এই বাঁ দিকে লখনৌ এয়ারপোর্টের এন্ট্রান্সটা এদিকে চলে গেছে, এই দেখুন লেখা আছে এদিকে T3, 1 and 2। আর আমরা বেরিয়ে গেলাম এই দিক থেকে।
দিল্লি বাদিকে 537 কিলোমিটার, আগ্রা 317 কিলোমিটার। আর প্রায় 500 মিটার্স মতন গেলে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠবো। এই যে দেখুন বোর্ডটা বড় বড় করে লেখা, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। আপনারা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরার আগে এই পেট্রোল পাম্পটি বাঁ দিকে পাবেন। এটা থেকে পেট্রোল ভরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এক্সপ্রেসওয়েতে উঠলে কিন্তু প্রায় 100 কিলোমিটার পথ যাওয়ার পরে তবেই আপনারা ফার্স্ট পেট্রোল পাম্পটি পাবেন। তবে আমাদের গাড়িতে পেট্রোল থাকায় আমরা এখান থেকে রিফিল করলাম না। এটা একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে আমরা যাচ্ছি, আর এখানের দেখুন যে লাইটগুলো, রোড লাইটগুলো কি সুন্দর করে দেওয়া, হাফ ইউ শেপের লাইটগুলো দেওয়া, বেশ ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আমাদেরকে অলরেডি ওয়েলকাম জানিয়ে ফেলেছে। বড় বড় করে লেখা এক্সপ্রেসওয়ে স্টার্ট আগ্রা। আর এইখান থেকে জার্নি স্টার্ট হলে নেক্সট এক্সিটটা আসছে 63 কিলোমিটারে। মানে আপনারা যদি এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরাতে চান তাহলে নেক্সট এক্সিট আপনারা পাবেন 63 কিলোমিটারে। আগ্রা এখান থেকে 316 কিলোমিটার, কনৌজ 98 কিলোমিটার। আমরা আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, আর আমরা যেখানে স্টে করছিলাম সেখান থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে প্রায় 28 কিলোমিটার মতন আমরা লখনৌ লোকাল সিটির মধ্যে দিয়ে ড্রাইভ করে আসলাম। এবারে পেয়ে গেছি আগ্রা এক্সপ্রেসওয়ে, চলুন যাওয়া যাক জয়পুর। আমাদের ট্রিপের এখনও পর্যন্ত কলকাতা থেকে লখনৌ যে আসলাম, এন্টায়ার জার্নির 99% ড্রাইভ করেছেন এই ভদ্রলোকই, আর এখনও ইনি ড্রাইভিং সিটে অলরেডি বসে পড়েছেন। যাই হোক, আর আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট ট্রাভেলার মিস আনহিতি। তো তোমার কিরকম লাগলো এতক্ষণ অবধি আমরা যে আসলাম, তোমার কিরকম লাগলো বলো? অনেক ভালো। ও ক্যা বাত হ্যায়। আমরা সামনেই পৌঁছতে চলেছি আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেটে। এটা আপনারা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠলে ফার্স্ট টোল গেট এটাই পাবেন। যে কোনো এক্সপ্রেসওয়েতেই প্রথম এন্ট্রিতে আপনাদের ফাস্ট্যাগটি স্ক্যান করে নেওয়া হয়, এবং যেখান থেকে এক্সিট করবেন সেখানে স্ক্যান করে টোটাল যে ট্যাক্সটা হয় সেটা আপনাদের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেও সেম রুলস। এটা আমরা এক্সপ্রেসওয়ে ঢুকে প্রথম টোল ট্যাক্স পেলাম, যেখান থেকে আমাদের ফাস্ট্যাগটি স্ক্যান করে নেওয়া হলো। আপনাদের জানিয়ে রাখি যে আমরা 3000 টাকার বিনিময়ে অ্যানুয়াল ফাস্ট্যাগ রিচার্জ করেছি এই ট্রিপের আগে, যেটি অবশ্য এই এক্সপ্রেসওয়েতে ভ্যালিড নয়। অ্যানুয়াল ফাস্ট্যাগ নিয়ে ডিটেল ভিডিও আমি আমার কলকাতা থেকে লখনৌ এপিসোডে শেয়ার করেছি। ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটি অ্যাড করে দিলাম। আপনারা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়ে থাকলে আপনারা জানবেন যে কোনো এক্সপ্রেসওয়েতেই কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে পুলিশের ভেহিকেল রাখা থাকে, এবং সেটা মেনশন করা থাকে যে কতটা ডিস্টেন্সে আছে পুলিশের ভেহিকেল। যেমন এই যে এক্ষুনি আমার পাশে একটা বোর্ড গেল যেখানে মেনশন করা আছে পুলিশ ভেহিকেল পার্কিং এরিয়া ইন 200 মিটার এরিয়া। মানে আর 200 মিটার গেলেই কিন্তু আমরা পুলিশ ভেহিকেল পার্কিং এরিয়া দেখতে পাবো। আর একটা কথা আপনাদেরকে জানাই, এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে কিন্তু দুটো বিশাল বড় ফুড কোর্ট আছে। বিশাল বড় ফুড কোর্ট মানে সমস্ত অপশনস ওখানে অ্যাভেলেবেল আছে। যেরকম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিন্তু যে ফুড কোর্ট রয়েছে, বাট অতটাও ওখানে ইকুইপড নয়। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে ফুড কোর্টগুলো রয়েছে সেখানে খুব একটা বিশেষ অপশন আপনারা পাবেন না। বাট এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে যে ফুড কোর্ট আছে, আপনারা সমস্ত রকম খাবারের অপশনস এখানে পেয়ে যাবেন। ডেফিনেটলি আমরা আপনাদেরকে দেখাবো যে কোনো একটা ফুড কোর্টে গিয়ে, আর সমস্ত ডিটেলসও শেয়ার করছি যে ঠিক এক্স্যাক্টলি কতটা দূরত্বে আছে বা কী আছে। বাট এখনও পর্যন্ত যতটা আমরা এসেছি, ভীষণ সুন্দর রাস্তা, এক্সপ্রেসওয়ে নিয়ে কোনো কথা হবে না। বাট হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু প্যাচ ওয়ার্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্যাচ ওয়ার্কগুলো, সেই জায়গাগুলো কিন্তু অতটা স্মুথ নেই জার্নিটা।
আমরা এখন যাচ্ছি একদম এক্সট্রিম ডান দিকে লেনটা দিয়ে, যেটা হচ্ছে ওভারটেকিং লেন। মাঝখানের যে লেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেনটাতে হচ্ছে যে কোনো এলএমভি বা ছোট যে গাড়িগুলো সেগুলো চালার জন্য। বাঁ দিকের যে লেনটা, একদম এক্সট্রিম বাঁ দিকে যে লেনটা চলে গেছে, সেটা হচ্ছে বাস, ট্রাক বা বড় ভেহিকেলগুলো যাওয়ার জন্য, যাদের স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। আপনাদের যাদের এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়ে অভ্যাস আছেন তারা তো জানবেন অবশ্যই, বাট যারা নতুন প্ল্যান করছেন কোনো এক্সপ্রেসওয়েতে আসার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, এক্সপ্রেসওয়েতে কিন্তু যেখানে সেখানে গাড়ি স্টপ করবেন না। আপনারা যখনই এক্সপ্রেসওয়েতে উঠবেন, দেখবেন এখানে মেনশন করা আছে কোথায় রেস্ট এরিয়া আছে। অবশ্যই রেস্ট এরিয়াতেই কিন্তু গাড়িটা রাখবেন, যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেবেন না, এটা একদমই নিয়ম নয়। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যখনই কোনো এক্সপ্রেসওয়েতে আপনারা উঠবেন, আপনারা কিন্তু ওখানে দেখতে পাবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা থাকে। অবশ্যই এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। যেমন এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এখানের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 14449। তো যে কোনো এক্সপ্রেসওয়েতে যখনই যাবেন, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই মেনশন করে রাখবেন কোথাও, যাতে যদি কখনো অসুবিধা হয়, ভগবান করে যাতে না হোক, বাট যদি কখনো অসুবিধা হয় যেন সঙ্গে সঙ্গে টিমের মধ্যে যে থাকছেন কেউ কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান, তাদের মনে অবশ্যই স্পিড লিমিট নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে। তবে জানিয়ে রাখি যে এই এক্সপ্রেসওয়েতে জেনারেলি স্পিড লিমিট হচ্ছে এলএমভির জন্য 120 কিলোমিটার/আওয়ার, কিন্তু শীতকালে বা ফগি ওয়েদারে তা কমিয়ে 80 কিলোমিটার/আওয়ার দিনের বেলাতে এবং রাতের বেলায় 60 কিলোমিটার/আওয়ার করা হয়। এইটা আমরা ক্রস করছি এমার্জেন্সি এয়ার স্ট্রিপ, আপনাদের যেটা দেখালাম ভিডিওতে। এইটা লখনৌর থেকে আপনারা প্রায় 100 কিলোমিটার অ্যাপ্রক্স আসলে এমার্জেন্সি এয়ার স্ট্রিপ জায়গাটা পাবেন। এখানে এমার্জেন্সিতে এয়ার ল্যান্ড করতে গেলে এই জায়গাটা ইউজ করা হয়। তখন এই যে মাঝখানে যে ব্যারিয়ারটা দেখছেন, এই ব্যারিয়ারগুলোকে রিমুভ করে দেওয়া হয়। গিয়ে চলেছি সামনের দিকে, আর এখনো প্রায় 500 কিলোমিটার আমাদেরকে এখনো যেতে হবে। আর আপনারা বাইরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু ফগ হয়ে আছে, বেশ ফগ। এখন দুপুর 12টা বাজে, এই সময় এই অবস্থা, কোনো সানলাইট নেই, কিছু নেই। উইন্টার ড্রাইভ করার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, এই ফগ ব্যাপারটা। মানে এখনই যদি এরকম ফগ থাকে, আমরা ওটাই ভাবছি যে সন্ধ্যাটা হয়ে গেলে তখন কীরকম ফগ পাবো আমরা। তো যাই হোক, আমরা একদম লিমিট রেখে লিমিটের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি। আর নিয়ারলি আরও 499 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে। সামনেই আসতে চলেছে 1 কিলোমিটারের মধ্যে একটা রেস্ট রুম। এই দেখুন এখানে মার্ক করা, 1 কিলোমিটারের মধ্যেই একটা রেস্ট রুম, পেট্রোল পাম্প, সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা যখন যাবেন রাস্তা দিয়ে, আপনারা এই বোর্ডগুলোকে একটু নোটিস করতে থাকবেন, তাহলে কিন্তু জায়গা মতন যেখানে যাওয়ার দরকার আপনারা ঠিক পৌঁছে যেতে পারবেন। বাঁ দিকেই চলে গেল ফুড কিং প্লাজা, আমরা দাঁড়াবো না এখানে, ওই জন্য আমরা এক্সিটটাকে নিলাম না। আমরা এক্সপ্রেসওয়েতে উঠে এক্স্যাক্টলি 83 কিলোমিটারের মাথায় এই ফুড প্লাজাটা পেলাম। মানে এখানে আপনারা পেট্রোল পাম্পও পাবেন, রেস্ট এরিয়া, ফুড প্লাজা সমস্ত কিছুই রয়েছে। এটাতে আমরা দাঁড়ালাম না, বিকজ হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন আমাদের খিদেও পায়নি। যতটা পসিবল সামনে এগিয়ে যাই, নেক্সট যে ফুড প্লাজাটা আসছে সেখানে আমরা দাঁড়াবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দেবো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যা ভারতের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ে, এটি উত্তরপ্রদেশের আগ্রা ও লখনৌকে সংযুক্ত করেছে। 2016 সালে উত্তরপ্রদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অখিলেশ যাদব এটিকে উদ্বোধন করেন। 302 কিলোমিটারের দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি 6 লেনের, তবে ভবিষ্যতে এটি 8 লেনে করার পরিকল্পনা রয়েছে। এটি আগ্রার কাছের এতমাদপুর মাদ্রা গ্রাম থেকে শুরু হয়ে লখনৌর মোহন রোডের কাছে সরোসা ভরোসা গ্রামে এসে শেষ হয়, যা 10টি জেলা এবং 236টি গ্রামের মধ্যে দিয়ে যায়। এছাড়াও এই এক্সপ্রেসওয়েটি যমুনা হাইওয়ের সাথেও সংযুক্ত। বাদিকটা চলে গেল কনৌজের দিকে, বাদিকটা চলে গেল বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, যা ইটাওয়াকে চিত্রকূটের সাথে যুক্ত করেছে। এটি অটল পথ নামেও কিন্তু পরিচিত, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে উদ্বোধন করেন। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে 296 কিলোমিটারের দীর্ঘ 4 লেনের একটি এক্সপ্রেসওয়ে। 1
এখনো আরো 393 কিলোমিটার আমাদেরকে যেতে হবে জয়পুর পৌঁছানোর জন্য, আর প্রায় 6.5 ঘন্টা সময় লাগবে। ঘড়িতে এখন বাজে 1:10, আর বাইরের আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম পুরো ফগ হয়ে আছে। বোর্ডে দেখলেন যে আগ্রা এক্সিট লেখা রয়েছে আরও 133 কিলোমিটারে। এক্সপ্রেসওয়ে দিয়ে বেরোতে এখনো আরো 100 কিলোমিটার আমাদেরকে ড্রাইভ করতে হবে, কিন্তু এইখানে রাস্তাটা একদম ভালো না, মানে একদম স্মুথ নয় জার্নিটা, প্রচণ্ড পরিমাণে আপ ডাউন হচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচুর প্যাচওয়ার্ক হয়েছে, প্রচুর রাস্তাটা মাঝখানে। এই দেখুন, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, ভাঙা ভাঙা গর্ত গর্ত, পুরো ভীষণ ভীষণ আপ ডাউন হচ্ছে। মানে এর আগে অবধি কিন্তু খুব ভালো আসলাম, কিন্তু এই জায়গা থেকে একদম রাস্তার মধ্যে কোনো স্মুথনেস নেই, এক্সপ্রেসওয়ে মনেই হচ্ছে না। আর 2 কিলোমিটার্সের মধ্যে চলে আসছে নেক্সট ফুড জোন, যেটা আপনাদেরকে বলেছিলাম যেখানে দুখানা বড় ফুড জোন আছে। তো আর 2 কিলোমিটারের মধ্যে আসছে নেক্সট ফুড জোন। আমরা এক্সিট থেকে বেরোলাম, আর এই যে ফুড কিং প্লাজা আমরা চলে এসেছি। বাপরে বাপ, প্রচুর গাড়ি দেখুন এখানে রাখা। পাশেই রয়েছে একটা ইভি চার্জিং মেশিন, ইভি গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানে আপনারা চার্জও দিতে পারবেন। ওই সামনে হচ্ছে পেট্রোল পাম্প। পুরো দেখতে পাচ্ছেন বিশাল আকার পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি পার্ক করে রাখা, আর এই হলো ফুড জোনটা। এটা হলো ফুড কোর্টটা, আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু শপ আছে। রাজমা চাওয়াল আর আলু পরাঠা সহযোগে হয়ে গেল আমাদের আজকের লাঞ্চ। এবার একটা চা খাবো, এখানে ভালো ঠান্ডা, 14 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। লাঞ্চ করে নিলাম, প্রচুর লাঞ্চের অপশন অ্যাভেলেবেল ছিল, আপনাদেরকে তো দেখালামই। আর ওয়াশরুমটাও প্রথমে ভাবছিলাম যে এত লোক আছে যাবো কি যাবো না, কীরকম হবে, বাট ওয়াশরুমটা ভীষণ ক্লিন ছিল। সব সময় ওখানে লোক আছে, লোকজন যেটা ক্লিন করছে ওয়াশরুম, তো খুবই ক্লিন, খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। মানে আরামসে এখানে আপনারা কিন্তু একটা লাঞ্চ ব্রেক নিতেই পারেন, লাঞ্চ ব্রেক হোক বা ডিনার যাই হোক, যে টাইমে আপনারা যান। এই যে আমরা বেরিয়ে গেলাম ফুড প্লাজার এক্সিট ওয়ে দিয়ে, আর এই পাশেই চলে গেল পেট্রোল পাম্প, সিএনজির পাম্প, সমস্ত কিছু। এবার আবার আমরা উঠে পড়ছি এক্সপ্রেসওয়েতে। এখন কিন্তু রাস্তাটা আবার ঠিক আছে, মাঝখানে যেটা বলছিলাম যে প্রচণ্ড আপ ডাউন, বাট এখন যে লেনটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা মোটামুটি এখন ঠিকই আছে, স্মুথ যাচ্ছি আমরা। আরও 85 কিলোমিটার এখনও আমাদেরকে এক্সপ্রেসওয়েতে থাকতে হবে। দিল্লির বোর্ড দেখাচ্ছে এখানে 265 কিলোমিটার এখান থেকে দিল্লি, আর আগ্রা অ্যানাদার 69 কিলোমিটার। আমরা ম্যাপে দেখতে পেলাম নিচ থেকে চলে গেল হচ্ছে যমুনা নদী। আমাদের এখনও আরও 302 কিলোমিটার যেতে হবে জয়পুর পৌঁছানোর জন্য। পৌঁছালাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এক্সিট টোল গেটে। এখান থেকে ফাস্ট্যাগ স্ক্যান করে আমাদের টোল কেটে নেওয়া হবে। এখানে আমরা টোটাল 665 টাকার টোল দিলাম। আগ্রা ইনার রিং রোডে বর্তমানে কাজ চলাকালীন আমরা এই বাঁ দিক দিয়ে এখন বেরোবো। আদারওয়াইজ এই সোজা রাস্তাটি যমুনা এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয় আগ্রা ইনার রিং রোডের মাধ্যমে, যেটি প্রায় 11.9 কিলোমিটার দীর্ঘ। সেখান থেকে NH21 ধরে জয়পুর পৌঁছানো যায়। আমরা এটা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আগ্রা ইনার রিং রোড, আর আমাদের এখনও 267 কিলোমিটার যেতে হবে জয়পুর পৌঁছানোর জন্য। সামনে বড় বড় করে লেখা আগ্রা
এই সোজা রাস্তাটা এই দিকটা চলে গেছে হচ্ছে আগ্রা সিটির দিকে, আমরা নিয়ে নিলাম এখান থেকে বাঁ দিকে। এক্সপ্রেসওয়ে থেকে নামতেই যে রাস্তাটা এখন আমরা নিলাম, একেবারে একদম দেখতেই পাচ্ছেন বড় 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 গাড্ডাওয়ালা রাস্তা। দেখা যাক কতক্ষণ এরকম কি থাকে। 261 কিলোমিটার আমাদের অ্যাপ্রক্স এখনও যেতে হবে। এক্সপ্রেসওয়ে থেকে নেমে যে ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড রোডটা কিন্তু দেখতেই পাচ্ছেন, একদম সরু একটা রাস্তা, দুদিক থেকে গাড়ি যাচ্ছে। এখানে আবার এই সাইডটাতে দেখুন আবার পুরো একটা খাল মতন কাটা, বিশাল বড়। মানে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয়, আর কোনো সিগন্যাল কিচ্ছু নেই, যে যেরকম পারছে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। মানে খুব হচপচ একটা সিচুয়েশন এই পার্টিকুলার জায়গাটা। আর এখন তো দেখাচ্ছে ট্রাফিক, এই দেখুন এই জায়গাটাতে ট্রাফিক, পুরো এই জায়গাটা পুরো ট্রাফিক দেখাচ্ছে। সো 3.8 কিলোমিটার বাঁ দিকে গেলে আগ্রা মুম্বাই হাইওয়ে আমরা পাবো। তো দেখা যাক, এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে আর কি যাওয়াটা। আগ্রা ইনার রিং রোডে এখন কাজ চলছে, তাই এই ক্যানাল রোডের পাশ থেকেই আমরা এখন যাচ্ছি। কিন্তু এই ক্যানাল রোডের কন্ডিশন এতটাই খারাপ যে সেটা বলার মতো নয়। আর ঠিক তার মধ্যে সামনেই দুটি ট্রাক আটকে গিয়ে আরো বেশি ট্রাফিক হয়ে গেছে। তাই এখানে গুগল ম্যাপের সহায়তায় আমরা আরেকটি অল্টারনেট রুট দেখতে পেয়ে সেই দিক থেকেই আমরা যেতে শুরু করলাম। এই দেখুন সেম রাস্তাতেই জাস্ট ব্যাক করে এসে আমরা ডান দিকে লেনটা ধরলাম। অল্টারনেট রুটটার ডিস্টেন্স বেশ অনেকটাই, তবে তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। দুদিকে সবুজ মাঠ, আর তার মাঝ দিয়ে আমরা চলেছি ছুটে ন্যাশনাল হাইওয়ে ধরবো বলে। অনেকটা ভেতরের রাস্তা থেকে আমরা এসে এবারে উঠছি ন্যাশনাল হাইওয়েতে। এই ডান দিকে আমরা যাব। এই যে চকটা, এটা নাম হচ্ছে চৌধুরী চরণ সিং চক। এখান থেকে লেফটে আমরা উঠছি, NH 44 ধরছি। NH 44 হলো ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। এটি উত্তর ভারতের শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, যা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ইউপি, MP, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ু মোট 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। আমরা আগ্রা বাইপাস রোড ধরে যাচ্ছি, আর যে জায়গাটা এখন ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে ডাভলি। সামনে একটা মোড় আসছে, এই মোড় থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁ দিকে। এখন ঘড়িতে সময় এক্স্যাক্টলি 4:54, আর আমাদের আরও 231 কিলোমিটার পথ যেতে হবে। এখানেই আমরা আগ্রা বাইপাস রোড মানে NH 44 ছেড়ে NH 21-এ ঢুকলাম, যেটি আমাদের টুয়ার্ডস ভারতপুরের দিকে নিয়ে গিয়ে কানেক্ট করবে। এটি হলো জয়পুর আগ্রা বিকানির রোড, যা ভারতপুর জয়পুর হয়ে বিকানিরের সাথে যুক্ত করে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে চালানোর পরে এখন এই 4 লেনে চালাতে একটু মানে অস্বস্তি ফিল হচ্ছে, বিকজ 6 লেনে চালিয়ে যে মজাটা আছে 4 লেনে ডেফিনেটলি সেটা নেই। আর সেকেন্ড হচ্ছে যে এখন কিন্তু এই রাস্তায় প্রচুর ট্রাক বেরিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সামনেও প্রচুর ট্রাক। তো ওই জন্য স্পিডটাও বেশ আর কি কমের মধ্যে রেখেই আমাদেরকে চালাতে হচ্ছে। যেটা স্পিড লিমিট আছে সেই লিমিটটাতেও পৌঁছাতে পারছি না, অনেকটাই স্লোলি যেতে হচ্ছে। এখন যেমন আমরা 30-তে চলছি।
বাদিকটা চলে গেছে কিরৌলির দিকে, সামনে হচ্ছে ভরতপুর, ফতেহপুর সিক্রিও কিন্তু এই সামনের দিকেই। আমরা ফতেহপুর সিক্রি রোড ধরেই এখন সামনের দিকে এগোচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা। আমাদের এক্স্যাক্টলি এই লোকেশন থেকে 225 কিলোমিটার আরও যেতে হবে, আর 3 hour 59 minutes, মানে আরও 4 ঘন্টা ট্রাভেল করতে হবে। সো পৌঁছাতে আমাদের সময় এখনও দেখাচ্ছে রাত 9টা। আমাদের জার্নি 3 নম্বর টোল প্লাজাতে আমরা পৌঁছলাম। এটা হচ্ছে কোরাই টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 5:08, আর আমাদের যেতে হবে আরও 215 কিলোমিটার। দেখিয়ে দিই একবার চট করে। 215 কিলোমিটার আরও যেতে হবে, 3 ঘন্টা 47 মিনিট ট্রাভেল টাইম দেখাচ্ছে, আর ঘড়িতে এখন বাজে 5:08। বাঁদিকের রাস্তাটা চলে গেল ফতেহপুর সিক্রির দিকে, আর সোজা আমরা বেরিয়ে চলেছি ভরতপুর, আর ফাইনালি জয়পুরের বোর্ডও আমরা দেখতে পেলাম। এই দেখুন, এটা হচ্ছে ফতেহপুর সিক্রি মনুমেন্ট। ভরতপুর এখান থেকে আরও 14 কিলোমিটার, আর আমরা বিকানিরের বোর্ড দেখতে পেলাম। বিকানির এখান থেকে 521 কিলোমিটার। আমরা ইউপি ক্রস করে রাজস্থানে অলরেডি ঢুকে গেছি। রাজস্থান এন্ট্রান্সেই একটা খুব সুন্দর গেট মতো করা ছিল, ছোট্ট একটা স্ট্যাচু দিয়ে, সেটা মিস করে গেলাম। ভিডিওটা অন করতে করতে আমরা বেরিয়ে চলে গেছি। তো যাই হোক, ফাইনালি আমরা রাজস্থানে এন্ট্রি নিয়ে নিয়েছি। পৌঁছে গেছি আমরা ভরতপুর। চোখে পড়ছে প্রচুর প্রচুর হোটেল এবং রিসর্ট চারিদিকে। এবার এই যে ক্রসিংটা, এখান থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি জয়পুরের দিকে, সোজা হচ্ছে ভরতপুর। এই সামনের গেটটাতে লেখা ভরতপুর মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজাতে আমরা পৌঁছে গেলাম, লুধাভাই টোল প্লাজা। আমরা এখন পার হচ্ছি মহুয়া, আর সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে। আজকে জার্নির 5 নম্বর টোলে চলে আসলাম, আমৌলি টোল প্লাজা। এখন সময় হচ্ছে 6:24। আমাদের এখনো 150 কিলোমিটার পৌঁছতে হবে। আমরা এখন মহুয়া ক্রস করছি। মহুয়া ক্রস করে আমরা জয়পুরের দিকে এগিয়ে চলেছি, আর এখন সময় হচ্ছে 6:37। জয়পুর এখান থেকে দেখতেই পাচ্ছেন বোর্ডে দেখাচ্ছে 119 কিলোমিটার আছে বাকি। সামনে দুখানে ইউপির গাড়ি যাচ্ছে, অনেকক্ষণ থেকে দুজনে মিলে পুরো মানে রেসারেসি করছে। মানে কিভাবে গাড়ি চালাচ্ছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই রুটটাতে আপনারা যদি ড্রাইভ করেন, খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন, কারণ এখানে কিন্তু যে কোনো সাইড থেকে যখন তখন লোকজন ঢুকে পড়ছে, মানে বুঝতেই পারবেন না হঠাৎ করে কখন চলে আসছে। আর মানে লোকজনের গাড়ি চালানোর কোনো ঠিক ঠিকানা নেই। সামনের একটা বাইককে জানি না কতটা বুঝতে পারছেন, মানে কি জঘন্যভাবে যে চালাচ্ছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সিমিলারলি বেশ কিছু ইউপির গাড়িও দেখছি ওরকমভাবে চলছে, ঠিক আছে। তার সাথে সাথে যে কোনো সময় লোকজন রাস্তা ক্রস করে ফেলছে, মানে হাতে কোনো টর্চও নেই যে কেউ লোকেট করতে পারবে যে কেউ রাস্তা ক্রস করছে। বাপরে বাপে, কি মানে সাংঘাতিক জায়গা দিয়ে যাচ্ছি, সিরিয়াসলি। আমি এখন নিকতপুরি বলে একটা জায়গা ক্রস করছি, আর যেখানে আমার বাঁ দিকে পড়ছে পরপর স্টোন আর্টের দোকান। খুব সুন্দর সুন্দর স্টোন আর্ট চোখে পড়ছে, অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন পৌঁছালাম সিকন্দ্রতে পৌঁছালাম। এখন সময় হচ্ছে 7:08।
সিকান্দ্রা ক্রস করে আমরা চলে আসলাম আজকে জার্নি 6 নম্বর টোল প্লাজাতে। এটা হলো সিকান্দ্রা টোল প্লাজা। আমাদের রাজস্থান ট্রিপের 3 নম্বর পেট্রোল পাম্পে আমরা আজকে পৌঁছচ্ছি। এটা জয়পুর পৌঁছানোর আগে পেট্রোলটা রিফিল করতে আসছি। টোটাল পেট্রোল যেটা ভরলাম সেটা হচ্ছে 44.68 লিটার আর 4704 টাকা অ্যাপ্রক্স আমাদের পেট্রোল লাগলো। এখানে রেট হচ্ছে 105 টাকা 29 পয়সা করে। বাঁ দিকটা চলে যাচ্ছে গুজরাটের দিকে, ভদোদরা। দিল্লিও এখানে বাদিক থেকে কানেক্ট করা যায়। আমরা সোজা বেরিয়ে চলেছি। এখন যে জায়গাটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মিত্রপুরা। আর ফগ দেখতে পাচ্ছেন, ভালো কিন্তু ফগ আছে এখন। এখন সময় হচ্ছে 7:42। পৌঁছালাম দোসা সিটি। বাঁদিকে চলে গেল দোসা সিটি আর ঘড়িতে সময় হচ্ছে 8:47। আমরা আর 60 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব জয়পুর। আর আপনাদেরকে বলে রাখি, রাস্তা কিন্তু ভীষণ ভালো। আমরা যতটা অবধি আজকের আসলাম, সিলেক্টেড কিছু জায়গা বাদ দিয়ে রাস্তার কন্ডিশন খুবই ভালো। জয়পুর আর অ্যাপ্রক্স 43 কিলোমিটার। আর আমরা এখন এগিয়ে চলেছি বস্তির দিকে। বস্তি এখান থেকে 12 কিলোমিটার। রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ রাস্তা। আর রাস্তায় কিন্তু প্রচুর থার চোখে পড়ছে। মানে আমি এন্টায়ার জার্নিতে দেখলাম প্রচুর থার চোখে পড়ছে রাজস্থান রেজিস্ট্রেশনেরই। আজকে জার্নি 6 নম্বর টোল প্লাজাতে চলে আসলাম, রাজা ঢক টোল প্লাজা। ঘড়িতে সময় হচ্ছে 8:08। আমরা এখন পার হচ্ছি বসি। আর আমাদের এখনো আরো 32 কিলোমিটার যেতে হবে। ঘড়িতে বাজে প্রায় 8:30। আজমের এখান থেকে বাদিকে 138 কিলোমিটার, জয়পুর 5 কিলোমিটার, বিকানির 335 কিলোমিটার। ও ফাইনালি দেখতে পেয়েছি, ওয়েলকাম টু পিঙ্ক সিটি জয়পুর। এটা হলো ঘাটকিগুনি টানেল টোল বুথ। দেখুন টানেলের ভেতর থেকে এটা আমরা যাচ্ছি, টানেল টোল বুথ। ওয়াও নাইস। এখানে ভেতরেও লোকে হর্ন মারছে, সে কি কথা। গম গম করছে ভেতরটা, দেখুন টানেলের ভেতরটা পুরো গম গম সাউন্ড হচ্ছে। নেক্সট টোল প্লাজাতে আমরা চলে আসলাম। আজকের 7th টোল, টানেলটা এন্ড হওয়াতেই এই টোলটা আমরা পেয়ে গেলাম। এখন সময় হচ্ছে 8:46। ওই দেখা যাচ্ছে আমাদের হোটেল দ্য ফান হ্যাবিটেট, ফ্লাইওভারের উপর থেকেই দেখতে পাচ্ছি। আর মোটামুটি 400 মিটার্সের মধ্যেই পৌঁছে যাব। লোকেশনটা ভীষণ ভালো, মানে এটা যে দেখে যেটা বুঝতে পারছি, দারুণ লোকেশন। আর 300 মিটারের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের হোটেল। সামনেই আছে দ্য গ্র্যান্ড অনুকম্পা। পৌঁছালাম আমাদের জয়পুরের হোটেল দ্য ফান হ্যাবিটেট জয়পুর। হোটেলে চেক ইন করেই চলে এসেছি আমরা ডিনার করতে। আর এখানে RJ14 বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে আসলাম। এসেই মানে রেস্টুরেন্টের ভাইবসটা এত ভালো লাগলো, তার সাথে এখানে পুরো ক্রিসমাস ডেকোরেশন করেছে, অসাম লাগছে।
सरसों दा साग और मक्के की रोटी এখান থেকে নিয়েছি। চলুন চট করে দেখিয়ে ডিনারটা সেরে নিই। আজকের এপিসোডটি এখানেই শেষ হলো। নেক্সট পর্বে থাকছে এন্টায়ার জয়পুর সিটির সমস্ত সাইট সিন, জয়পুর ঘোরার সাইট সিন এক্সপেন্স, আর তার সাথে জয়পুর সিটি ঘোরার বেস্ট অপশন এবং হোটেল ডিটেলস। তাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি করে নিন, না হলে কিন্তু এপিসোডগুলো মিস করে ফেলবেন।